নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাঙালির জীবনে, আধ্যাত্মিক জীবনে, ব্যক্তিগত পরিসরে রামকৃষ্ণ মঠ ও মিশন ভারত সেবাশ্রম সংঘের গুরুত্ব অপরিসীম। কিছুদিন আগে অধ্যক্ষ মহারাজ রামকৃষ্ণ লোকে গমন করলেন। একজন সর্বত্যাগী সন্ন্যাসীর চরণ স্পর্শ করার জন্য গৃহীদের কি আকুল আরতি দেখলাম। তার শিষ্য শিষ্যারা ভান্ডারা পালন করলেন এবং রামকৃষ্ণ মঠ ও মিশন বিশ্বব্যাপী তার কর্মকাণ্ড, সারা বিশ্ব জুড়ে তার ভক্তরা ছড়িয়ে আছে। স্বামী এই ভগিনী নিবেদিতাকে একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দর মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখেন? তা সিস্টার নিবেদিতা বলেছিলেন, ভারতবর্ষ বিগত 2500 বছর ধরে যে পথ চলেছে, সেই পথের এক উজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন শ্রী রামকৃষ্ণ, এবং আগামী 5000 বছর ধরে ভারতবর্ষ কোন পথে চলবে তার দিশা দেখিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। অর্থনীতির যশস্বী অধ্যাপক বিনয় সরকার রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্মকাণ্ডকে এক অসাধারণ উপমায় আখ্যায়িত করেছিলেন। তিনি বলেছিলেন রামকৃষ্ণ সাম্রাজ্য। এই রামকৃষ্ণ সাম্রাজ্যের ক্ষয় নেই, বিনাশ নেই। রামকৃষ্ণ সাম্রাজ্য এখন তার শৈশবে আছে। হাজার হাজার বছর আগামী পৃথিবীকে রামকৃষ্ণ সাম্রাজ্য পথ দেখাবে। মহারাজরা রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন না, কিন্তু তাদেরকে কেউ যদি টেনে আনেন রাজনীতির অঙ্গনে, সেটা তার দায়, সেটা তার ভোট ব্যাংকে তুষ্ট করার প্রয়াস ছাড়া কিছু নয়, যেমনটি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ ও মিশনের একটা অংশকে তিনি দাগিয়ে দিতে চেয়েছেন। তার বক্তব্য, কেন্দ্রের শাসক দলের নির্দেশে তারা তাদের ভক্তকুলকে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন, এবং কার্তিক মহারাজের নাম না করে তিনি বলেছেন, তিনি নাকি বলেছেন যে তৃণমূলের এজেন্ট বসতে দেওয়া হবে না। কার্তিক মহারাজ মানহানির মামলা করেছেন। বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের প্রধান এই কার্তিক মহারাজ ওই অঞ্চলের মানুষ সমাজ সেবার জন্য তাকে দীর্ঘদিন ধরে চেনেন। সেখানে তিনি কোনো ধর্মীয় ভেদাভেদ করেন না। হ্যাঁ, তবে সনাতনীরা নিগৃহীত হলে, আক্রান্ত হলে এই সন্ন্যাসীরা সরব হবেন, এটা স্বাভাবিক। তারা সনাতনীদের আলোকবর্তিকা হিসাবে কাজ করেন। আসলে তুষ্টিকরণ কোন পর্যায়ে পৌঁছেছে সেটা মাননীয়ার বক্তব্য থেকে স্পষ্ট। বাংলায় ভোটের আরো 2টো পর্যায় বাকি আছে। তার আগে এই ধরনের মন্তব্য করে যদি ভোট ব্যাংকে তার পিছনে কনসলিডেট করা যায়, তাতে মাননীয়া এই কঠিন যুদ্ধে কিছুটা বাড়তি অক্সিজেন পেতে পারে। মাননীয়া এবং তার স্পিন ডক্টরসরা অবশেষে বুঝতে পেরেছেন যে ভোট ব্যাংক তার সঙ্গে আর পুরোটা নেই। 100-র মধ্যে 91 জন নেই, হয়তো 55-50 জন আছে, বাকিরা চলে গেছে বাম কংগ্রেসের দিকে। আর যত তিনি ভোট ব্যাংকে তুষ্ট করার চেষ্টা করবেন,
ততই সনাতনীরা একটাট্টা হবে। এবারের নির্বাচনে 4 তারিখে একটা জিনিস দেখার আছে যে সনাতনী ভোট ব্যাংক কতটা কনসলিডেট হচ্ছে। 2021 বিধানসভা নির্বাচনে সনাতনীরা 54% ভোট বিজেপিকে দিয়েছিল, আর সেটা যদি 60% কাছাকাছি পৌঁছে যায়, তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে 2 অঙ্ক ছুঁতে পারবে না। মাননীয় ইমাম অ্যাসোসিয়েশন তার পক্ষে ভোট দেওয়ার জন্য সওয়াল করছেন, ভোট ব্যাংকের কাছে অ্যাপিল করছেন, সেটা তো সে নয়। তিনি আক্রমণ করছেন কাকে? রামকৃষ্ণ মঠ মিশনের একটা অংশকে, ভারত সেবাশ্রম সংঘের নাম না করে কার্তিক মহারাজকে এবং ইসকনকে, যারা হরে রাম হরে কৃষ্ণ বলেন। আমি আমার মুসলমান ভাই বোন সহনাগরিকদের বলবো, নিজ ধর্মে স্থিতি, পরধর্মে সম্প্রীতি, এটাই সনাতনী আদর্শের মূল। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। আপনারাও এই ভারত মায়ের সন্তান, আমরাও যেমন চিতায় পঞ্চভূতে বিলীন হব, আপনাদের মাটিও এই ভারতবর্ষে হবে। তাই 20 কোটি মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে যে প্রচার করছে ইন্ডি জোটের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো, আপনাদের বুঝতে হবে যে আপনাদের নিছক ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করাই তাদের একমাত্র উদ্দেশ্য। 90 দশকের কথা মনে আছে? ভোট ঘোষণা হলেই এই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের মাতব্বররা দিল্লির জামা মসজিদের ইমামের কাছে সমর্থন ভিক্ষা করতে চেত, কিন্তু জামা মসজিদের ইমামের ফতোয়া জামা মসজিদ সংলগ্ন অঞ্চলের মুসলমানরাও আর গুরুত্ব দেন না। তাই ফতোয়া রাজনীতির দিন শেষ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. শিক্ষিত মুসলমান যুবক যুবতীরা তারা উন্নয়নের সড়কে হাঁটতে চান, তারা উন্নত জীবনযাপন করতে চান, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ফায়দা নিতে চান, এবং কেন্দ্রীয় সরকার যে যে প্রকল্প করছে সেই প্রকল্পের সুবিধা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতবাসী পায়, এটা বাস্তব। কিন্তু দেখুন আমাদের রাজ্যের মাননীয়াকে সবসময় ভয় দেখাচ্ছেন সংখ্যালঘুদের, এই তোমাদের ডিটেনশন ক্যাম্পে দেবে, এই সিএ চালু হলে তোমাদের বার করে দেবে, এই দাঙ্গা লাগাবে। দাঙ্গা হয়েছে? 10 বছরে মোদি জমানায় দাঙ্গা হয়েছে? এই যে ভুল বোঝানো নিরন্তর প্রয়াস, তাতে সর্বশেষ সংস্করণ হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের একাংশ, ভারত সেবাশ্রম সংঘ এবং ওই ইসকনকে দাগিয়ে দেওয়ার এই প্রচেষ্টার মধ্যে দিয়ে বার্তা দিচ্ছেন, দেখো আমি মঠ মিশনের একটা অংশকেও ছেড়ে কথা বলি না, আমি তোমাদের মাসিহা। প্রধানমন্ত্রী অবশ্যই বিষয়টাকে নিয়ে সরব হবেন এবং হয়েছেন, এবং বলেছেন যে কথা মাননীয়া বলেছেন তার মুতোর জবাব বাংলার মানুষ দেবেন ইভিএম এ। মাননীয়া বুঝতে পেরে গেছেন যে র্যাম্প্যান্ট করাপশন, কিছু না করা লক্ষ্মীর ভান্ডার ছাড়া, এবার মানুষ সাইলেন্ট রেভলিউশন করতে চলেছে। 77-এ যেভাবে কংগ্রেসকে হারিয়েছিল, বাংলাতে জনতা পার্টি বামফ্রন্ট জিতেছিল, বুথ এজেন্ট ছিল না, মিটিং মিছিল করতে পারেনি, তাও সাইলেন্ট রেভলিউশন হয়ে গেছিল বাংলায়। এবারও সেরকম ঘটার সম্ভাবনা প্রবল। প্রশান্ত কিশোর তো ইঙ্গিত দিচ্ছেন যে বিজেপি আনএক্সপেক্টেড ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং গ্রাউন্ড রিয়েলিটি
এটাই বলছে অনেক বড় বড় ইন্দ্রপতন এবার হওয়া সময়ের অপেক্ষা মাত্র। প্রধানমন্ত্রী এই প্রেক্ষিতে বলেছেন যে ৪ঠা জুন নতুন সরকার গঠন হলে পরেই একজন অপরাধীকেও আর ছেড়ে রাখা হবে না, জেল যাত্রা নিশ্চিত, অনেককেই সারা জীবন জেলে থাকতে হবে। হিন্দিতে বলেছেন, তারপর বাংলায় বলেছেন, পুরুলিয়াতে বলেছেন, ইঙ্গিত খুব স্পষ্ট। বাংলার মানুষের একটা বড় অংশের মধ্যে প্রশ্ন আছে, কেন প্রভাবশালী ছোটবাবু আরো অনেক প্রভাবশালী শেষ পর্যন্ত ইডি সিবিআই এর হাত থেকে বেঁচে যাচ্ছেন, শুধু তলব করা হচ্ছে আর কিছু করা হচ্ছে না। এদিকে হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেলেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, সেটাও নাকি মোদির গ্যারান্টি, ৪ঠা জুনের পর এই প্রভাবশালী দুর্নীতিবাজদের খেলা শেষ হবে। এটা তিনি আগেও বলেছেন মোদির গ্যারান্টি। এই সময় কোনো ব্যবস্থা নিলে ১৪ তলা একটা সহানুভূতির হাওয়া তোলবার চেষ্টা করতেন। দেখো দেখো দেখো, আমার দলের লোকদের ইডি সিবিআই গ্রেপ্তার করে নিচ্ছে, প্রতিহিংসা। নির্বাচন পর্ব মিটে যাবে, ফলাফল বেরিয়ে যাবে, অন্য কিছু অঘটন ঘটবে না বলেই আমাদের ধারণা। ৩৬৮টির থেকে একটু বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, পণ্ডিত নেহেরুর রেকর্ডকে স্পর্শ করবেন, টানা ৩বার লোকসভায় জিতে প্রধানমন্ত্রী হওয়ার। তারপরে কিন্তু বাংলার দুর্নীতিবাজদের কপালে দুঃখ আছে। ১৬ জুলাই সুপ্রিম কোর্ট এসএসসির মামলা শুনানি। ইতিমধ্যে ৮৩৬১ জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে জানা যাচ্ছে। সিবিআই তাদের তলব করছে, তারা কিভাবে চাকরি পেয়েছেন, কাকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন, কোন দালালকে, কোন নেতাকে, কোন প্রভাবশালীকে, তারা বলতে বাধ্য হবেন সিবিআই এর রগরানির মুখে পড়লে। তারপর লিপস অ্যান্ড বাউন্সের মামলার শুনানি হবে মাননীয় বিচারপতি অমৃতা সেনের এজলাসে। ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্ত মামলা ২ চলছে। খাদ্য দুর্নীতিতে আবার চার্জশিট পেশ করবে। শেখ শাহজাহানের কত টাকার সম্পত্তি প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছেন আপনারা জানেন। তাই পালাবার পথ নেই। কত আদালতে ঘুরে রক্ষা কবচ নেবেন, সময় লাগতে পারে, কিন্তু জাস্টিস পাওয়া যাবে। মেঘের আড়ালে লুকিয়ে থাকা যে প্রভাবশালী প্রতিদিন বড় বড় কথা বলছেন, সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছেন, তিনি যদি অপরাধ করে থাকেন নিস্তার কিন্তু পাবেন না। প্রধানমন্ত্রী এত স্পষ্টভাবে, এত দর্তহীনভাবে এই কথাটা কিন্তু বলে গেছেন, এবং বলেছেন এটা মোদির গ্যারান্টি। সভামঞ্চে দাঁড়িয়ে বলেছেন, এবং বহু মানুষ বিভিন্ন মাধ্যমে তার বক্তব্য শুনেছেন, এবং যখন তিনি বলেছেন গ্যারান্টি, তখন নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কথাকে বিশ্বাস করবেন অনেকে। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রীর। দেখুন, তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থন কেন্দ্রের বিজেপি সরকারের লাগবে না, এমনিতেই তারা খুব ভালোভাবে মেজরিটি পাবে বলে মনে করা হচ্ছে। তাই বাংলায় বিজেপির সরকার আসতে গেলে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো রকম যদি নরম মনোভাব দেখানো হয় তাদের প্রতি ৪ঠা জুনের পর, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠার স্বপ্ন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের চিরকালের জন্য অধরা থেকে যাবে। এই কথাটা মনে রেখেই যেন তারা আগামী দিনে এজেন্সির কঠোর পদক্ষেপের অনুরোধ করলে সবুজ সংকেত দেন।